সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাইরাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে আছে হিসাবের বইসমূহ, বুকস অফ অ্যাকাউন্টস। এটা এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসের তৃতীয় প্রশ্নে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি কি, দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য বা মূলনীতি নিয়ে আলোচনা করেছি। হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী সম্পর্কে আমরা জেনেছি। আজকের ক্লাসে আমরা হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় সংক্রান্ত একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রশ্ন হিসাবে এটা আমার প্রশ্ন নম্বর 1। আমি প্রশ্নটা তোমাদের জন্য তৈরি করেছি। এই প্রশ্নটা করি। জনাব ইমনের 2020 সালের জানুয়ারি মাসে লেনদেনগুলো নিম্নরূপ। 2020 জানুয়ারি 1, নগদ 50,000 টাকা নিবেশে শুরু করেন। 4 তারিখ মাসিক 10,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেন। 15 তারিখ নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। 20 তারিখ নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা। 25 তারিখ নিজস্ব তহবিল থেকে ইমনের জীবন বীমা প্রিমিয়াম প্রদান 2,000 টাকা। 30 তারিখ কর্মচারী বেতন প্রদান 10,000 টাকা। এই ছিল আমার প্রশ্ন। এবার লেনদেন, করণীয় কয়ে লেনদেন নয় এমন ঘটনাগুলো উল্লেখ করো। আমার প্রশ্নের 6টা ঘটনা আছে। 2টি ঘটনা লেনদেন নয়, বাকি 4টাই লেনদেন। খ, সনাতন পদ্ধতিতে লেনদেনগুলোর হিসাব খাত উল্লেখ পূর্বক শ্রেণী বিভাগ করে ডেবিট ক্রেডিট নির্ণয় করো এবং কারণ সহ ব্যাখ্যা করো। অর্থাৎ সনাতন পদ্ধতিতে, প্রচলিত পদ্ধতিতে বা প্রাচীন পদ্ধতিতে বা স্বর্ণসূত্র পদ্ধতিতে হিসাব খাত নির্ণয় করে হিসাবের শ্রেণী বিভাগ বের করতে হবে, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে এবং কারণ ব্যাখ্যা করতে হবে। এটা হলো সনাতন পদ্ধতি। খ, গয়ে একইভাবে আধুনিক পদ্ধতিতে লেনদেনগুলোর হিসাব খাত উল্লেখ পূর্বক শ্রেণী বিন্যাস করে ডেবিট ক্রেডিট নির্ণয় করো এবং কারণ ব্যাখ্যা করো। গয়ে আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতিতে হিসাব খাত নির্ণয় করে শ্রেণী বিভাগ করতে হবে, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। এই হলো আমার প্রশ্ন। এবার আমরা মূল উত্তরে আসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রশ্নের করণীয় কয়ে লেনদেন নয় এমন ঘটনা নির্ণয় করো। নির্ণয় করতে বলেছে। তারিখ, বিবরণ, টাকা। আমার প্রদত্ত প্রশ্নে 2টি ঘটনা আছে, যে 2টি ঘটনা লেনদেন নয়। 2020 জানুয়ারি 4, মাসিক বেতনে কর্মচারী নিয়োগ। মাসিক বেতনে কর্মচারী নিয়োগ। টাকা হলো 10,000 টাকা। জানুয়ারি 25, নিজস্ব তহবিল থেকে জীবন বীমা প্রিমিয়াম প্রদান। এটাও লেনদেন নয়। নিজস্ব তহবিল থেকে জীবন বীমা প্রিমিয়াম প্রদান।
সেটা হলো 2000 টাকা। মোট হলো 12,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় কয়ে লেনদেন নয় এমন ঘটনা প্রদত্ত প্রশ্ন আছে দুইটি। জানুয়ারি 4 তারিখ মাসিক বেতনে কর্মচারী নিয়োগ 10,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা মাসিক বেতনে কর্মচারী নিয়োগ। জানুয়ারি 25 তারিখ নিজস্ব তহবিল থেকে জীবন বীমা প্রিমিয়াম প্রদান 2,000 টাকা, যোগ করলে হবে 12,000 টাকা। এটা হলো আমার করণীয় কয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করণীয় ক্ষয়ে সনাতন পদ্ধতিতে শ্রেণী বিভাগ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। সনাতন পদ্ধতিকে প্রাচীন পদ্ধতি, প্রচলিত পদ্ধতি, স্বর্ণসূত্র পদ্ধতি ইত্যাদি নামও অভিহিত করা হয়। আমার 4টা লেনদেন আছে। জানুয়ারি 1 তারিখে লেনদেনটা ছিল নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এটা একটা লেনদেন। এখানে দুইটি হিসাব খাত আছে। একটা হলো নগদান হিসাব, আর একটা হলো মূলধন হিসাব। সনাতন পদ্ধতিতে নগদান হলো সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাব। আর মূলধন হলো ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব। সনাতন পদ্ধতিতে হিসাব 3 প্রকার সাধারণত: ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। নগদান হলো সম্পত্তিবাচক হিসাব, মূলধন হলো একজন ব্যক্তির ব্যক্তিবাচক হিসাব। এখানে ব্যবসায়ী সম্পত্তি আসছে, সেজন্য এটা ডেবিট হবে। মূলধন ক্রেডিট হবে, সুবিধা প্রদানকারী। তাহলে কারণ বা ব্যাখ্যা কি করব? কারণ ব্যাখ্যা হলো যে আমরা জানি সনাতন পদ্ধতিতে সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। তাইলে আমরা লিখবো সম্পত্তি এসেছে, সম্পত্তি এসেছে। মূলধন হলো ব্যক্তিবাচক হিসাব। ক্রেডিট কেন? সুবিধা প্রদানকারী, দাতা। সুবিধা প্রদানকারী। আমার 1 নম্বর লেনদেন ছিল নগদে মূলধন ব্যবসায় বিনিয়োগ করা হয়। নগদান হিসাব, মূলধন হিসাব। নগদান প্রাচীন পদ্ধতিতে সম্পত্তিবাচক হিসাব, মূলধনটা ব্যক্তিবাচক হিসাব। সম্পত্তি এসেছে এই জন্য ডেবিট, সুবিধা প্রদানকারী ব্যক্তি সেই জন্য ক্রেডিট। 15 তারিখে নগদে পণ্য ক্রয়। এখানে দুটি পক্ষ। একটা পক্ষ হলো ক্রয় হিসাব, আর একটা পক্ষ হলো নগদে পণ্য ক্রয়, নগদান হিসাব। ক্রয় হিসাবটা ব্যয়ের শ্রেণীতে, এটা নামিক হিসাব। নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব। নগদানটা
সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাব। ক্রয়টা ডেবিট, নগদানটা ক্রেডিট। নামিক হিসাবে ব্যয় হলে ডেবিট, তাহলে ব্যয় হয়েছে এই জন্য সেটা ডেবিট। ক্রয় করতে গিয়ে সম্পত্তি চলে গেল, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। সম্পত্তি চলে যায়, সম্পত্তি চলে গেছে। দুই নম্বরটা ছিল নগদে পণ্য ক্রয়। ক্রয় হিসাব, নগদান হিসাব। ক্রয়টা নামিক হিসাব, নগদানটা সম্পত্তিবাচক হিসাব। নামিক হিসেবে ব্যয় হলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। 20 তারিখে নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা। একটা হবে নগদান হিসাব, নগদে পণ্য বিক্রয়, আরেকটা হলো বিক্রয় হিসাব। নগদানটা সম্পত্তিবাচক হিসাব, বিক্রয়টা নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব। নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব। নগদানটা ডেবিট, বিক্রয়টা ক্রেডিট। কেন ক্রেডিট? বিক্রয় করলে নগদ টাকা আসে, সম্পত্তি আসে, অর্থাৎ সম্পত্তি এসেছে। সম্পত্তি এসেছে এই জন্য ডেবিট। আমরা জানি সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। নামিক হিসাবে বিক্রয়টা ক্রেডিট। কেন? আয়, আয় হয়েছে, আয় হয়েছে এই জন্য ক্রেডিট। নগদে পণ্য বিক্রয়, নগদান হিসাব, বিক্রয় হিসাব। নগদ সম্পত্তিবাচক হিসাব, বিক্রয়টা নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব। নগদ ডেবিট, বিক্রয় ক্রেডিট। কেন ডেবিট? নগদ সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি এসেছে এই জন্য ডেবিট, বিক্রয়টা নামিক হিসাবে আয় সেই জন্য ক্রেডিট। 30 তারিখে কর্মচারীর বেতন প্রদান 10,000 টাকা। একটা পক্ষ হলো বেতন, বেতন হিসাব, বেতনটা নগদে দেয়া হলো, আরটা হলো নগদান হিসাব। বেতনটা হিসাবের শ্রেণীতে নামিক হিসাব, নগদানটা সম্পত্তিবাচক হিসাব। বেতনটা ব্যয়, নামিক হিসেবে জন্য ডেবিট। বেতন দিতে গিয়ে নগদ টাকা চলে গেছে, তো সম্পত্তি চলে গেছে সেই জন্য ক্রেডিট। তাহলে বেতনটা ব্যয় হয়েছে, নামিক হিসেবে ব্যয় হলে ডেবিট, আর সম্পত্তি চলে গেছে।
সম্পত্তি চলে গেছে, এই জন্য ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার জানুয়ারি 1, জানুয়ারি 15, জানুয়ারি 20, জানুয়ারি 30 4টা লেনদেন ছিল। 4টা লেনদেনে 2টি করে হিসাব খাত হিসাবে শ্রেণীতে ফেললাম। সনাতন পদ্ধতিতে বা প্রাচীন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম। কেন ডেবিট ক্রেডিট নির্ণয় হলো? কারণ বা ব্যাখ্যা দিলাম। এই হলো আমার করণীয় ক্ষয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় গয়ে আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে ওই প্রদত্ত 4টা লেনদেনেরই শ্রেণী বিভাগ করতে হবে, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে এবং কারণ ব্যাখ্যা করতে হবে। কোন পদ্ধতিতে? আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে। আমার প্রথম লেনদেনটা ছিল নগদান হিসাব আর মূলধন হিসাব। আমরা জানি আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার: সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা শর্ত। নগদটা আমার সম্পদ, সম্পদ হিসাব। মূলধনটা মালিকানা শর্ত বা স্বত্বাধিকার। ক্রয়টা ব্যয়, ব্যয় হিসাব। নগদানটা সম্পদ হিসাব, নগদানটা সম্পদ হিসাব। বিক্রয়টা আয় হিসাব। বেতনটা ব্যয়, নগদানটা সম্পদ। আমার যে 5টি লেনদেন দেয়া ছিল, নগদে টাকা আনে ব্যবসা শুরু করে অর্থাৎ মূলধন হিসাবে আনে, সেখানে 2টি পক্ষই ছিল, নগদান হিসাব, মূলধন হিসাব। নগদে পণ্য ক্রয়, ক্রয় হিসাব, নগদান হিসাব। 20 তারিখ নগদে পণ্য বিক্রয়, নগদান হিসাব, বিক্রয় হিসাব। কর্মচারীকে বেতন প্রদান, বেতন হিসাব, নগদান হিসাব, নগদে। আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ হলো নগদটা সম্পদ। আমরা জানি আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার: সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, মালিকানা শর্ত হিসাব। নগদটা সম্পদ, মূলধনটা মালিকানা শর্ত বা স্বত্বাধিকার। ক্রয়টা ব্যয়, নগদটা সম্পদ। নগদে বিক্রয়ে নগদটা সম্পদ, বিক্রয়টা আয়। বেতন প্রদান, বেতন ব্যয়, নগদটা হলো সম্পদ। কেন এটা ডেবিট ক্রেডিট? সেটা হলো যে ব্যবসায় যখন নগদ টাকা আনা হয় তখন সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি। আমরা জানি আধুনিক পদ্ধতিতে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। একইভাবে মালিকানা শর্ত হ্রাস, মালিকানা শর্ত হ্রাস, মালিকানা শর্ত মালিকানা শর্ত বৃদ্ধি। মালিকানা শর্ত বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি, মালিকানা শর্ত বৃদ্ধি। আমরা জানি সম্পদ হিসাবে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। মালিকানা শর্ত হিসাবে মালিকানা বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। ব্যয়
ক্রয় করলে ব্যয় হয় ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। ক্রয় করলে ব্যয় বাড়ে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। ক্রয় করতে গেলে সম্পদ হ্রাস পায়, ব্যয় হলে সম্পদ হ্রাস পায়, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার 20 তারিখের লেনদেনটা ছিল নগদে বিক্রয়, নগদান হিসাব, বিক্রয় হিসাব। নগদ সম্পদ বিক্রয় আয়, সম্পদ বৃদ্ধি সেজন্য ডেবিট, আয় বৃদ্ধি সেজন্য ক্রেডিট। আয়ের সূত্র হলো যে আয় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। 30 তারিখে কর্মচারী বেতন প্রদান, বেতন হিসাব, নগদান হিসাব। বেতনটা ব্যয়, নগদটা সম্পদ। আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে সেজন্য ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। বেতন দিতে গিয়ে সম্পদ হ্রাস পেয়েছে সেজন্য ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল আমার করণীয় গ এর উত্তর। আজকের ক্লাসে সনাতন এবং আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের একটি সৃজনশীল অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখানো। আগামী ক্লাসে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।